দিচ্ছি, তোমাদের শুধু একটাই কাজ হবে ওটা থেকে, যদি যে যে প্রশ্নগুলোতে মনে হবে যে তোমার কি বলে কোনো সমস্যা হচ্ছে, শুধু আমাকে একটু জিজ্ঞাসা করে নেওয়া। ওটা আমি এতে দেব না, তোমার এমনি পিডিএফ দেব, ফুল মকের। যাই হোক, এবার হচ্ছে নীলধ্বজের প্রতি জনা। নীলধ্বজের প্রতি জনা ঠিক কোন জায়গা থেকে শুরু হচ্ছে? যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা জানি যে এটা নীলধ্বজের প্রতি জনা হচ্ছে বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে। বীরাঙ্গনার বীরাঙ্গনার হচ্ছে একাদশ যে স্বর্গটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্য, যার একাদশ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। যেখানে আমরা দেখছি বীরাঙ্গনার মুখ্য যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে নারীর ব্যক্তি স্বাতন্ত্রতা, নারীর যে তাদের যে নারীর যে জাগরণ, যে যুক্তিবাদ, সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তার যে ব্যক্তি স্বাতন্ত্রতা, সে এইটা বীরাঙ্গনার ভীষণ মানে একটা দারুণ বৈশিষ্ট্য। আর কি ঊনবিংশ শতকে নারীর উন্মেষ যে বীরাঙ্গনা কাব্যের মধ্য দিয়ে হয়েছিল, সেটাই এখানে গুরুত্বপূর্ণ। মানবতাবাদ, নারী মুক্তি, এইগুলো হচ্ছে এই কাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে আমরা দেখতে পাচ্ছি জনাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি নীলধ্বজ, অর্থাৎ কিনা নীলধ্বজ, আর রয়েছে প্রবীর, আর রয়েছে অর্জুন। প্রধান চারটে চরিত্র জনা, যে কিনা রাজা নীলধ্বজের স্ত্রী এবং প্রবীরের মাতা, যে তার পুত্রের মৃত্যুতে একেবারে শোকাতুর, ঠিক আছে, এবং সেইখানে তার স্বামী তাকে সাপোর্ট করছে না, সমর্থন করছে না, ফলে স্বামীর এই আচরণ কখনোই জনা মেনে নিতে পারেনি। এটা একটা গেল। নীলধ্বজ হচ্ছে ক্ষত্রিয়, যে হচ্ছে মাহেশ্বরী পুরীর রাজা। মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজ, যে কিনা পুত্রের হত্যাকারী তাকে শাস্তি না দিয়ে উল্টে তাকেই নিজের রাজ্যে ডেকে এনে তাকে নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়েছে। প্রবীর হচ্ছে নীলধ্বজ এবং জনার একমাত্র পুত্র। অশ্বমেধ যজ্ঞর ঘোড়া যখন সে আটকাচ্ছে, তখন অর্জুনের সঙ্গে তার যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধে কিনা প্রবীর নিহত হচ্ছে। আচ্ছা, আর অর্জুন যে মহাভারতের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র, অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, তবে এখানে কিন্তু অর্জুনকে নেগেটিভ চরিত্র। আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধকে চুজ করছেন, তখন কিন্তু সেখানে রামচন্দ্র যে কিনা নায়ক, তাকেই কিন্তু নেগেটিভ ক্যারেক্টার হিসেবে প্রতিস্থাপিত করেছেন। আবার এখানেও আমরা দেখছি বীরাঙ্গনাতে যখন নীলধ্বজের প্রতি জনা, অর্থাৎ কিনা পুত্র প্রবীরকে মানে মারবার জন্য, অ্যাকচুয়ালি অর্জুন তো মহাভারতের অন্যতম লিডিং চরিত্র, তা সত্ত্বেও এখানে কিন্তু তাকে কি করা হচ্ছে না, প্রধান চরিত্র হিসেবে মানে নেগেটিভ চরিত্র হিসেবে তাকে কিন্তু উপস্থাপিত করা হচ্ছে। এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে কবিতাটা শুরু হয়েছে, এটা হলো তার প্রেক্ষাপটটা। অর্থাৎ কিনা জনার বীর পুত্র, সে প্রবীর, সে কিনা কি বলবো, তার রাজ্যের ভালোর জন্য কোনো কাজ করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। এই আচরণ কখনোই স্বামীর আচরণ মেনে নিতে পারছে না জনা। তার কারণ স্বামী কি করছে, পুত্রের মৃত্যুর প্রতিশোধ সে না নিয়ে উল্টে যে মেরেছে তাকেই রাজ্যে তাকে ডেকে এনে তার সঙ্গে কি করছে, আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়েছে। এটা তেজস্বিনী জনা কখনো মেনে নিতে পারেনি। একদিকে তিনি তেজস্বিনী, একদিকে তিনি মাতা, অর্থাৎ তার যে শোকার্ত মন, তার যে মর্মবেদনা, সেটাই কিন্তু ফুটে উঠেছে নীলধ্বজের প্রতি জনাতে। নীলধ্বজের প্রতি জনা অর্থাৎ বীরাঙ্গনা কাব্যটি তিনি কোথা থেকে মানে প্রভাবিত হয়ে তিনি লিখেছিলেন? বীরাঙ্গনা কাব্যটা তিনি কার দ্বারা প্রভাবিত হয়ে লিখেছিলেন, এটা কি বলতে পারবে? বলতে পারবে? ম্যাম আপনি বলে দিন। আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট। আচ্ছা,
আচ্ছা, এটা হচ্ছে রোমান কবি ওভিদের লেখা। রোমান কবি ওভিদের লেখা দ্য হিরোইডস এর আদর্শে বীরাঙ্গনা কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আবার বলবো, রোমান কবি ওভিদ, ও ভয় হস্যই দ, ওভিদের লেখা দ্য হিরোইডস এর আদর্শে মাইকেল মধুসূদন দত্ত, যিনি বীরাঙ্গনা কাব্য রচনা করেন। হ্যাঁ আমি এটা পড়েছিলাম, এখন মনে পড়ছে। পরীক্ষায় দিয়ে দিলে কি হবে? ম্যাম অপশন দেখলে মনে পড়ে যেত। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে যে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, ঠিক আছে? এই যে বাজিছে রাজ তরুণে রণবাদ্য আজি, এখানে আমি অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, অর্থাৎ কিনা মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর, মাহেশ্বরী পুরীর রাজা হচ্ছে নীলধ্বজ, তিনি অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করলেন। অর্থাৎ কিনা অশ্বমেধ যজ্ঞ তিনি কি করেছিলেন, সেখানে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। অশ্বমেধের যজ্ঞাশ্বকে পুত্র প্রবীর ধরে নিয়েছিলেন, যার ফলে অর্জুনের সঙ্গে তার যুদ্ধ হয় এবং সে নিহত হয়। পার্থ মানে এখানে অর্জুনকে বলা হয়েছে। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাঙ্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকা খানি রাজ সমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারে। আচ্ছা, এখানে তো সাধু ভাষায় লেখা। নীলধ্বজ রায়, যিনি মানে নীলধ্বজ রাজা, যে সে অর্জুনের সঙ্গে একটা বিবাদ পরাঙ্মুখ মানে বিবাদ না করে তার সঙ্গে বসে একটা সন্ধি করে নিতে চেয়েছিল। সন্ধিটা করে সে কি করলো না, তখন যেই সন্ধি করলো তখন পুত্র জনা কি করলো, পুত্র শোকে একান্ত কাতর হয়ে গেল পুত্র শোকে, এবং সে কি করলো, পুত্র শোকে একান্ত কাতর হয়ে গিয়ে সে কি করলো না, জাহ্নবী জলে আত্মহত্যা করতে গেল। একদমই। আর এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি, যাই হোক সে তো চলে গেল, এবং সে এখানে যে মূল বিষয়বস্তুটা যেটা হচ্ছে জনা পুত্র শোকে কাতর হয়ে একটা নিম্নলিখিত পত্র সে রাজ সমীপে প্রেরণ করে দিল। এবার কি বলছে সেটা আমাদের কবিতা থেকে দেখতে হবে। বাজিছে রাজ তরুণে রণবাদ্য আজি, রেশে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। অর্থাৎ এই যে একটা বিষয় যেখানে আমরা দেখছি যে চতুর্দিকে অর্জুনের আগমন হচ্ছে, কেন এই ধরনের, এখানে তো আমরা দেখছি বাজি যে রাজ তরুণে রণবাদ্য, কেন? তার কারণ অর্জুনের আগমন হচ্ছে, ঠিক আছে? অর্জুনের আগমন হচ্ছে, সেই জন্য চতুর্দিকে মাহেশ্বরী পুরীতে একেবারে উৎসবের আয়োজন করা হয়েছে, কারণ অর্জুনের সাথে নীলধ্বজের এখানে সে হচ্ছে বন্ধু। এবার কি হচ্ছে, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য, কিন্তু কোন হেতু সাজিছ কি নররাজ যুজিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত। বলছে তুমি তাহলে কি এখানে যুবরাজ প্রবীরের মৃত্যুতে কি নীলধ্বজ তার প্রতিশোধ নেওয়ার জন্য কি যুদ্ধে মানে অবতীর্ণ হচ্ছেন? নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে, ঠিক আছে? যে যেখানে বলা হচ্ছে যে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন ভারতবর্ষে কি হতো, অশ্বমেধ যজ্ঞ করা হতো, মানে রাজারা তাদের নিজেদের কৃতিত্বটাকে পালন করবার জন্য অশ্বমেধ যজ্ঞ করতেন, যে কে কত বড় রাজা। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি ফাল্গুনী বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, বলছে তবে কি ফাল্গুনীর রক্তের দ্বারা তার মানে শোকাগ্নি, শোক যে হয়েছে নীলধ্বজের, সেটা কি নিবারণ ঘটবে? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, বলছে ক্ষত্রিয় হিসাবে এটাই তো তোমার প্রধান কাজ হওয়া উচিত। যাও বেগে গজরাজ যথা জম দণ্ড সম, শুণ্ড আস্ফালি নিনাদে। আচ্ছা, এখানে কি বলছে, মহাবালু মানে মহাবাহু মানে এখানে হচ্ছে শক্তিশালী, গজরাজ মানে হচ্ছে হাতিদের মধ্যে যে শ্রেষ্ঠ, আর জমদণ্ড মানে মৃত্যুর মতো শাস্তি এখানে অর্জুনের প্রাপ্য।
সে আস্ফালন করছে, গর্জন করে বলছে, ঠিক আছে। তার জন্য তো এটাই তার একমাত্র শাস্তি হওয়া উচিত। টুটো কিরীটির গর্ব আজি রণস্থলে, বলছে মানে ভেঙে দাও আজকে যত গর্ব রয়েছে। কিরীটি, কিরীটি মানে এখানে অর্জুনের কথা বলা হয়েছে, অর্জুনকে কিরীটি বলা হয়, মুকুটধারী, ঠিক আছে। এই সময় অর্জুন যখন এদের সঙ্গে, রাক্ষসদের সঙ্গে যখন যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, সেই সময় ইন্দ্র প্রসন্ন হয়ে তাকে একটা মুকুট দিয়েছিল, এই কারণে তাকে কিরীটি বলা হয়। খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, শূলদণ্ড শিরে মানে শূল দণ্ডের মাথায়, মাথায় তার মাথার মধ্যে দিয়েছিল। অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে, বলছে একটা বালক একটা ছেলেকে কিনা অন্যায় ভাবে মেরে ফেললো। নাশ মহেশ মহেম বা সোতারি ভুলিব এ জ্বালা, ঠিক আছে। অর্থাৎ কিনা নীলধ্বজের কথা বলা হচ্ছে, মহেশ্বাস হবে, মহেশ্বাস নাশ করলো, হত্যা করলো কার, এবং ক্ষত্রিয় কুলের একমাত্র রত্নকে হত্যা করলো। এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামী, কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধু ভুজবল। তাহলে বলছে যে ক্ষত্রিয়ের তো এটাই কাজ, বাহু বলে সে সমস্ত কিছুকে মানে অন্যায়কে প্রতিহত করবে। ক্ষত্রকুলের একমাত্র পুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি, যুদ্ধস্থানে পড়ে রয়েছে, গেছে স্বর্গধামে, তার মৃত্যু হয়েছে। কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ ভুজবল, বলছে তোমাকে তো এই মুহূর্তে তার তোমার ক্ষত্রিয়ের কাজই, ক্ষত্রিয় রীতি যা, ক্ষত্রিয় যা ধর্ম, ক্ষত্রিয়ের যা কাজ, সেটাই তো তোমার করা উচিত, সেটাই এখানে বলছে নীলধ্বজ। তার এই নীলধ্বজকে বলা হচ্ছে, জনা বলছে পত্রের দ্বারা, হায় পাগলিনী জনা, মানে জনা তো একেবারে পাগল হয়ে গেছে পুত্র শোকে। তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বীণা ধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু মিত্রোত্তম, মানে সে সেখানে যেখানে এখন পুত্রর শোকে পুত্রর জন্য প্রতিশোধ নেওয়া উচিত, সেখানে কিনা সবার মাঝে নর্তকীরা গাইছে, গান গাইছে পুত্রের শত্রুকে নিয়েই, যে পুত্রকে মারলো তাকেই তুমি অতিথি করে বরণ করে এনেছো, এটাই বলছি। কি লজ্জা দুঃখের কথা, হায় কবকারী হতজ্ঞান আজি কিহে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, হে দারুণ বিধি রাজা আধারিলা আজি, রাজ্য হরিপুত্র ধনী হরিলা কি তিনি, জ্ঞান তব তা না হলে কহ মোরে কেন, এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি। তাহলে এখানে কি বলছে, যে এটা কি লজ্জা কি দুঃখের কথা, যেখানে পুত্রের বিহনে কি করছে আজকে নীলধ্বজ রথী, রাজা নীলধ্বজ মাহেশ্বরী পুরীর রাজা, তার কিনা যেখানে তার চতুর্দিকে আজকে আধার, যেখানে তার রাজ্যে আধার নেমে এসেছে পুত্রর শোকে, সেখানে সে না করে তা কি করছে, অতিথিকে নিয়ে সে আমোদ প্রমোদ করছে। কেমন তুমি হায় মিত্র ভাবে পরশ যে সে করো, যাহা প্রবীরের লোহে লোহিত, বলছে যে কিনা প্রবীরের মানে রক্তে সে মানে ধুয়ে গেছে ধৌত, তুমি তাকে নিয়ে এসে এইসব করছো, তাকে তুমি অতিথি করে এনেছো। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, নৃমণি মানে রাজা, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম, কোথা ধনু কোথা তুনো কোথা চর্ম অসি। আচ্ছা, অর্থাৎ কিনা যুদ্ধ করতে লাগে ধনুক, ঠিক আছে, যেখানে যে তুলো মানে হচ্ছে যেটা বানটা রাখে, যার মধ্যে যার মধ্যে ঢাল, ওই যে চর্ম, তোমার কোথায় এইগুলো নিয়ে থাকা উচিত, তোমার কোথায় অস্ত্র রাখা উচিত তোমার কাছে, তা তোমার হাতে কোথায় এখন অস্ত্র থাকবে, নাভেদি রিপুর বক্ষ, মানে কোথায় তুমি শত্রুর বুক চিরে, তুমি ওই বুক চিরে দেবে তোমার তীক্ষ্ণ তমস্বরে, মানে তীর দিয়ে, রণক্ষেত্রে মিষ্টালাপে কুশিছ কি তুমি, বলছে তুমি তাকে কিনা তোষামত করছো। কর্ণ তার সভাতলে কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে, মানে তোমার কোথায় এখন যুদ্ধ করা উচিত, না তুমি এখন কি করছো, শত্রুকে তোষামত করছো যুদ্ধক্ষেত্রে। এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত, নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে,
বলছে তুমি তাকে পুজো করছো রাজা ভক্তি ভাবে, একই ভ্রান্তি তব, বলছে এটা কি তোমার ভুল। হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী তনয় তার জারজ অর্জুনে। ঠিক আছে, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্জুনের যে মাতা কুন্তি, তাকে এখানে আহ মানে জারজ অর্জুনে এখানে বলা হচ্ছে যে এখানে অর্জুন হচ্ছে কুন্তির জারজ সন্তান। তো আহ সেই কারণে তাকে এই ধরনের উক্তি করা হচ্ছে। শৈরিনী মানে এখানে অসতী, এটাই বোঝানো হয়েছে কুন্তিকে। কি লজ্জা কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানী, হে দারুণ রে দারুণ বিধি, একই লীলা খেলা তোর বুঝিব কেমন, একমাত্র পুত্র দিয়া নিলি পুনঃ তারে অকালে, আছিল মান তাও কি নাসিনি, বলছে আমার তো একমাত্র পুত্র দিলি তাকেও নিয়ে নিলি, বলছে যে আমার মান ছিল সেটাও কি নাশ করে দিলি। নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী বেশ্যা, অর্থাৎ কিনা তাকে একদম সমাজের প্রস্টিটিউট বলে তাকে মানে তাকে বলা হচ্ছে। গর্ভে তার কি হে জনমিলা আসি, বলছে ঋষিকেশ, বলছে তার গর্ভে কুন্তিকে এখানে বলা হচ্ছে যে কি কুলোটা নারী কি মানে জন্ম দিয়েছে, কোন সন্তানে, কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী, দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গাইন সতত, মানে একেবারে তাকে কি বলবো, ভীষণ মানে আহ যা তা ভাষায় একেবারে কদর্য ভাষায় তাকে আঘাত করা হচ্ছে। শুধুমাত্র অর্জুনকে করছে নয়, তার মানে আর কি তার মাতাকেও করছে। ব্যভিচারিণী গৃহত্যাগিনী অসতী বারবনিতা কোনোটাই বাদ দিচ্ছে না বলতে। ঋষিকেশ মানে নারায়ণ, নারায়ণের কথা বলা হচ্ছে এখানে। বলছে সত্যবতী সুত, সত্যবতীর পুত্র, যে কিনা সারা মানে আর কি পৃথিবীতে যে সত্যবতীর পুত্র, যে সারা পৃথিবীতে দৈপায়ন অর্থাৎ ব্যাসদেব, যে কিনা দৈপায়ন নামে পরিচিত, সারা পৃথিবীতে যে পরিচিত। এখানে বলা হচ্ছে তার পুত্র মানে সেই বংশের সন্তান হয়ে কিনা এইরকম অর্জুন, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, করিলা কাম কেলি লয়ে কোলে, ভাতৃবধূদয়ে ধর্মমতী, কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কি কুলের, কুকুলের মানে কি বংশ, কুকুল মানে খারাপ বংশ, তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা, দ্রৌপদী বুঝি আমরি কি সতী। আবার পাশাপাশি আমরা দেখছি এখানে কিন্তু দ্রৌপদী রয়েছে, সে পঞ্চপাণ্ডবের একমাত্র পদ্ম, এখানে দ্রৌপদীর পঞ্চপতিত্বকে ব্যঙ্গ করেছেন জনা। ঠিক আছে, সে যে পাঁচজনকেই পাঁচটা ভাইকেই তার স্বামী হিসেবে মেনে নিয়েছে, কি সতী সেটাই বলছে। ইন্দিরা শাশুড়ির যোগ্য বধূ, মানে শাশুড়ি যেমন বলা হয়েছিল তাকেও বারবনিতা এই ধরনের কথা, তারই যোগ্য বধূ এখানে দ্রৌপদীকেও কটাক্ষ করা হয়েছে। পৌর সরসে নলিনী, অলির সখী রবির অধীনী, সমীরণ প্রিয়া ধিক, হাসি আসে মুখে, হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালির কথা, লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী। আচ্ছা, মানে অসতী, এখানে অসতীর কথা বলা হয়েছে, পাঞ্চালী দ্রৌপদীর কথা বলা হয়েছে, তাকেও এখানে একদম খারাপ ভাষায় আক্রমণ করা হয়েছে। এরপরেই আমরা দেখব যে জানি আমি কহে লোক, রথি কুলপতি পার্থ, মিথ্যা কথা নাথ বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, এই লাইনটাতে দাগ দেবে, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি, হ্যাঁ স্বয়ংবরে স্বয়ং ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ংবরে, মানে কি নিজের ছলা কলা দিয়ে সকলকে করল, যথাসাধ্য কে যুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী, মানে কে তাকে পেল। কবিতাটা তো অনেক বড় দিয়েছে। সে সংগ্রামী রাজ দলে 23 জিতিল, দহিল খান্ড দুষ্ট কৃষ্ণের সহায়। ঠিক আছে, মোট কথা পুরো কবিতাটাতেই একটা অর্জুন এবং অর্জুনের যে পরিবার তাদের সকলকেই এখানে তির্যক মন্তব্য করা হয়েছে।
বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। বলছে যে কর্ণ মানে এত ভালো চালাতে পারে, এত বীর, তাকেও কিনা হত্যা করলো, এবং সেটা কিভাবে হত্যা করলো, মানে কুছলে হত্যা করলো, ঠিক আছে, মানে ছলে বলে হত্যা করলো। কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী। বলছে একই কি মহারথী বলবো, আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে। তো তাকেই বলা হচ্ছে মৃগেন্দ্রে কৌশলে। মৃগেন্দ্র মানে এখানে সিংহ, পশু শ্রেষ্ঠ। মৃগেন্দ্র মানে হচ্ছে এখানে সিংহের মতো, সিংহ। বধে ভীরুচিত ব্যাধ, সে মৃগেন্দ্র যবে না সে রিপু আক্রমে। মানে এর নাকি বলা হয় একে নাকি সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে। আদৌ কি সিংহ কি না জানো তুমি রাজা, কি কব তোমারে শুনিয়া জানিয়া শুনিয়া, তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী, হায় রে কি পাপে। রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি, নত শির হে বিধাত পার্থের সমীপে। কোথা বীর দর্প তব মান দর্প, কোথা চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালি। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিভায় কি প্রভু দাবানলে। এখানে বিভিন্ন ভাবে গঞ্জনা দেওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু বৃথায় গঞ্জনা। আবার তারপরেই জনা বলছে বৃথাই আমি দিচ্ছি, আমি তো কুলো নারী, তোমাদের সমস্ত পাপ আমার উপরেই কি এসে পড়লো। এ পোড়া মনের বাঞ্ছা দুরন্ত ফাল্গুনী, হ্যাঁ, যে কুন্তির পুত্র, সে কিনা নিঃসন্তান করলো আমাকে, তুমি পতি ভাগ্য দোষে বাম মম পতি তুমি। বলছে তখন আবার নীলধ্বজকেও সে কিনা তখন তির্যক মন্তব্যে বিদ্ধ করছে। বলছে তুমি কেমন স্বামী যে এই রকম অবস্থায় তুমি কিনা তার স্ত্রীর পাশে নেই, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে। বলছে কি করতে আমি আমার প্রাণটা ধরে রাখবো, মানে কি করতে আমি জীবনে বাঁচবো। হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি। ঠিক আছে, বলছে যে বলছে কি পরিস্থিতি, কি করতে আর আমি আমার নিজের জীবনটাকে এইভাবে ধরে রাখবো, এটাই বলছে। বিজন জনার পক্ষে এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তাও কালি। বলছে এই বিধাতার মানে যা লিখেছিল আমার কপালে, সে অকালে তাই হল। লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালি। হা প্রবীর এই হেতু ধরিনু কি তোরে 10 মাস, মানে গর্ভে আমি কি সেই জন্যই তোমাকে ধারণ করেছি। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছা। বলছে আমি তোর কাছে কি দোষ করেছি যে এরকম ভাবে আমাকে শাস্তি দিলি। আশার লতা তাইরে ছিঁড়িলি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। হা পুত্র শোধিলি কি তুরে, শোধিলি কি কিরে তুই এই রূপে মাতৃধার। এইভাবেই কি তুই তোর মাতার যে ধার সেটা তুই পূরণ করে গেলি, এই কিরে ছিল তোর মনে। কোথা বৃথা পোড়া আঁখি, কোথা বৃথা পোড়া আঁখি বর্ষিস আজি বাড়ি ধারা, রে অবোধ কে মুছিবে তুই। বলছে আমার তে পোড়া চোখে সমানে জল বের পড়ছে। বলছে কে আর সেই জল মুছিয়ে দেবে, কেন বা জ্বলিস মন মন, কে জুড়াবে আজি বাক্য রসুধা রসে তোরে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, মানে মাথাটা কেটে বেরিয়ে গেছে, বিবরে লুকায়ে কাঁদি খেদে মর ওরে মণিহারা ফণি, মানে তাকে বলছে মর। যাও চলি মহাবল যাও কুরুপুরে, নবমিত্র পার্থ সহ। বলছে যাও তোমার নতুন তোমার বন্ধুকে নিয়ে তুমি যাও। নীলধ্বজকে বলছে মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। তখন জনা বলল যে আমি আর এইভাবে থাকতে পারছি না, আমিও আমার পুত্রের মতোই চলে যাচ্ছি। ক্ষত্রকুল বালা আমি, আমি ক্ষত্রিয় কুলের বধূ, ক্ষত্রিয় কুলের মেয়ে, ক্ষত্রিয় কুলের বধূ, কেমনে অপমান সব ধৈর্য ধরি, আমি কি করে মানবো, ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। জাহ্নবীর জলে নিজেকে শেষ করে দেবো, জাহ্নবী নদী। দেখিব কি বিস্মৃতি, দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে। এই কৃতান্ত শব্দটা মানে মানে মৃত্যুর সঙ্গে বলা হয় জমালয়, ঠিক আছে, এই কৃতান্ত শব্দটা হচ্ছে জমালয়। ম্যাম ফাল্গুনি মানে অর্জুন তো? হ্যাঁ অর্জুন, অর্জুন কিরিটি ফাল্গুনি সব অর্জুন। লোভী অন্তে যাচি চিরবিদায় ও পদে, ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর কোথা জনা। বলছে এরকম করে তুমি যখন ফিরে আসবে মানে
তোমার কি বলে রাজধানীতে এসে দেখবে যে কোথায় তোমার জনা, কোথা জনা বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। ঠিক আছে, মানে উত্তর তোমার ওই ওই তোমার তুমি যেটা বলবে সেটাই তোমার প্রতিধ্বনি আকারে ফিরে আসবে, তুমি আর জনাকে পাবে না। ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে। যেটা হচ্ছে যে আত্মবিসর্জন করতে যাচ্ছে জনা, এবং মহাভারতের অনেকটা অংশ এখানে বলা হয়েছে, বেশ কিছুটা ছোট ছোট অংশ, যেমন শিখণ্ডী, যেমন দ্রৌপদীর যে কাহিনীগুলো সেইগুলো বলা হয়েছে। যে যে লাইনগুলো দাগ দিয়েছি ভালো করে একটু দেখবে, লাইনগুলো মোটামুটি ভাবে তো আমি বললাম। আর যে লাইনগুলো মহাভারতের অশ্বমেধ পর্ব থেকেই তো নিয়েছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অশ্বমেধ পর্ব থেকে নেওয়া হয়েছে। ওই যে বললাম যে রাজারা সাধারণত তখনকার দিনে কৃতিত্ব প্রদর্শন করতে গিয়ে অশ্বমেধ যজ্ঞ করত, আর সেটাই এখানে প্রবীর কি করেছে, আটকে দিয়েছে, এবং সেটা অর্জুন মেনে নিতে পারেনি। সেটাই এই সরি কি বলে প্রবীর আটকে দিয়েছিল এবং অর্জুন তো মেনে নিতে পারেনি এবং সে হত্যা করে। হায় পাগলিনী জনা লাইনটা দেখবে, বোধহয় দাগ দিয়ে দিয়েছি আমি। শিখণ্ডীটা দেখবে, শিখণ্ডী মানে হচ্ছে যে হচ্ছে মানে এটার একটা ওই তো ম্যাম ধ্রুপদ রাজার, হ্যাঁ হ্যাঁ ধ্রুপদ রাজার কন্যা। অম্বার যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শিখণ্ডী হলেন রাজকুমারী অম্বার, যে পর জন্মজাত মানে নপুংসক রূপে। ঠিক আছে, এটাই হচ্ছে শিখণ্ডী, ধ্রুপদ রাজার নপুংসক পুত্র শিখণ্ডী, যে কিনা আগে বিচিত্র বীর্যের পত্নী ছিলেন। ম্যাম কোন রাজার কন্যা আরেকবার বলুন ম্যাম। ধ্রুপদ, ধ্রুপদ, ধ্রুপদ রাজার নপুংসক পুত্র শিখণ্ডী। মানে এই জন্মে ধ্রুপদ রাজার কন্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আগেরটাতে ছিল তোমার কি বলে বিচিত্র বীর্যের পত্নী অম্বা, অম্বা। আচ্ছা, এটা কত সংখ্যক পত্র? 11 সংখ্যক পত্র। কার কোনটা নাম সেটা দেখবে। একদম প্রথমে ম্যাম এতে কি কোনো স্তবক আছে এই কবিতাটাতে? না, স্তবক হবে না, এখানে চরণ সংখ্যা হবে, চরণ সংখ্যাটা আমি বলে দিচ্ছি। ওই 135টি। কে না জানে তারে শৈরিনী, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। হায় পাগলিনী জনা, ঠিক আছে, সেবিছ যতনে তুমি অতিথি রতনী, এইগুলো লাইনগুলো একবার দাগ দিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসেই। ভিভিআই মাইকেল মধুসূদনের যে কটা আছে তোমাদের টেক্সটে সবগুলো ভালো করে পড়ে যাবে, আর 9-10ই হোক আর 11-12ই হোক। এই লাইনটা, এইটা, এইটা, তারপরে এইদিকে যে কটা দাগ দিয়েছি এগুলো তো সবগুলোই দেখবে।
এই অংশটাতে তো অনেকটাই মহাভারতের চরিত্রগুলোর কথা রয়েছে এবং একের পর এক যাদেরকে মানে প্রথম কুন্তিকে তির্যক মন্তব্য করা হয়, দ্রৌপদীকে তির্যক মন্তব্য করা হয়, শেষে নীলধ্বজকে বলা হয়। ইভেন সত্যবতীকেও বলা হয়, মানে পুরো বংশ তুলেই বলা হয়েছে। শেষে আছে না ওই যে বিকারটা আছে, এই যে চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। আর একটা হলো এই যে কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমার। নীলধ্বজকে এই কথাটা বলা হয়েছে। বুঝছে, বোঝা গেছে? পরেরটা এবার বলবো। ম্যাম বিবর মানে কি? ধীবর? বিবর, বিবরে লুকায়। বিবর হচ্ছে মানে গর্তে, গর্তে। গর্তে গর্তে। কোন লুকানো স্থান এরকম জায়গায়, গর্তেই ধরে নাও। পরেরটা বলি। পরেরটা হচ্ছে আরশিনগর, বাড়ির কাছে আরশিনগর, লালন ফকিরের লেখা। লালন ফকির, লালন ফকির হচ্ছে, আমরা তো জানি যে লালন ফকির একজন বাউল সাধনায় যে মানে আর কি বাউল সাধনার সঙ্গে যুক্ত একজন সহজিয়া, তাকে লালন ফকির বলা হয়ে থাকে। বাউল সাধনার অন্যতম শ্রেষ্ঠ সাধক বলা যেতে পারে, তাকেই বলা হয়েছে। তাকেই বলা হয়েছে। আর এখানে যেটা মূল বিষয়বস্তু যে আচ্ছা, এটার 15টা চরণ রয়েছে, 15টা চরণ, বাড়ির কাছে আরশিনগর। আর আগেরটার 135টা চরণ রয়েছে, এটা 15টা রয়েছে। ঠিক আছে? তো বাউল সাধনার অন্যতম যে শ্রেষ্ঠ সাধক, যে কিনা ছিল একজন কালজয়ী স্রষ্টা লালন ফকির, যার জন্ম হয়েছিল নদিয়া জেলার ছাপড়াতে, বা যেটা এখন এই মুহূর্তে, এখন যেটা এই মুহূর্তে বাংলাদেশের কুষ্টিয়াতে, বাংলাদেশেই তিনি জন্মগ্রহণ করেন, যে জায়গাটা পরবর্তীকালে দেশ ভাগ হওয়ার পর ওটা এই দেশে পড়েছে, ওই অংশটা, সেই কারণে বলা হয়। তার খুব একটা লেখাপড়া তার হয়নি, তার কারণ হচ্ছে তাদের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না। কিন্তু লালন ফকিরের যে গান, যেটা হচ্ছে একেবারে জনশ্রুত বলা যেতে পারে, এবং মানুষের খুব গভীর হৃদয়ে গিয়ে পৌঁছয়। ঠিক আছে? পরবর্তীকালে গ্রাম থেকে কোনো না কোনো কারণে, এবং তার এই যে ধর্মীয় বিষয়গুলোতে তিনি ধর্মীয় ধারণার ঊর্ধ্বে ছিলেন, তো বলা যেতে পারে এই কারণেই কি হলো, তিনি গ্রাম থেকে বহিষ্কার হয়ে যান। ঠিক আছে? তাকে করে দেওয়া হয়, তিনি শাস্ত্র আচার ঠিকভাবে মানতেন না, এই কারণে। তো যাই হোক, তিনি একজন বাউল কবি ছিলেন বলা যেতে পারে। আর তিনি সহজিয়া, আমরা ভক্তি আন্দোলন দেখেছি না, ঠিক ভক্তি আন্দোলনে যেরকম সহজিয়ারা, আমরা যেমন চর্যাপদের কবিদের দেখেছি, তারা বৌদ্ধ সহজিয়া, বৌদ্ধ মতাবলম্বিতে ছিল, ঠিক ইনি হচ্ছেন বাউল সহজিয়া, যিনি আবার
সাধক যিনি দেহাত্মবাদী, ঠিক আছে, তিনি দৈহিকভাবে বিশ্বাস করেন। তো তিনি জীবন সম্পর্কে পজিটিভ, যিনি জীবন সম্পর্কে ইতিবাচক তার ধারণা ছিল, সেই লালন ফকিরের লেখা এই কবিতাটা। 1890 সালে লালন ফকিরের মৃত্যু হয়। লালনের 1890, জন্ম হয়েছিল 1774। 15টা এখানে পংক্তি রয়েছে, এটা বললাম। লালনের প্রায় প্রচুর শিষ্য ছিল, যার মধ্যে ফকির মনির উদ্দিন শাহ খুব গুরুত্বপূর্ণ, শীতল শাহ খুব গুরুত্বপূর্ণ। এই দুজন সব থেকে নাম করেছিল, শীতল শাহ এবং ফকির মনির উদ্দিন শাহ। জন্মসাল হচ্ছে 1774 থেকে 1800, ঠিক আছে। এই হলো কবিতাটা। এই তো এটা লালন সংগ্রহ বা লালন সমগ্র থেকে নেওয়া হয়েছে। লালন ফকিরের রচিত বাড়ির কাছে আরশিনগর, এই গানটা লালন সমগ্র থেকে নেওয়া হয়েছে এবং সেটা ছিল 436 সংখ্যক গান। লালন সমগ্র থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যেটার সম্পাদনা করেছিলেন আবুল আহসান চৌধুরী। এই লালন সমগ্র যিনি সম্পাদনা করেছিলেন, আবুল আহসান চৌধুরী। লালন সমগ্র থেকে বইটা নেওয়া হয়। এই বিষয় সংক্ষেপ কি ছিল? বিষয় সংক্ষেপ হচ্ছে আর কিছুই নয়, মূলত মুসলমান যারা পীর থাকতো না বা ফকির, তো তাদের জন্য তারা মূলত খানিকটা হিন্দু বাউল যারা, তারা প্রত্যেকেই কিন্তু সহজিয়া বৈষ্ণব সাধকদের মতো। তারা ঈশ্বরকে বিশ্বাস করত এবং তাদের কাছে তারা কিন্তু ওই যারা গোড়া যে সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে তারা খুব একটা পছন্দ করতেন না। মানে অর্থাৎ ধর্মীয় আচার রীতিনীতির নামে মানুষকে যে কতভাবে ছোট করা হয়, এই বিষয়টা তারা পছন্দ করতেন না। বাউল মানে সে উন্মাদ, তার মধ্যে একটা চেতনা রয়েছে। আর বাউল অর্থাৎ সে ধর্মীয় ব্যাপারে আকুল হয়ে যাবে, যাকে আমরা সমাজে খ্যাপা টাইপের বলি, খ্যাপা। বাউলরা জাত পাত এই সমস্ত ধর্ম বর্ণ এগুলো কিছুই তারা মানে না। গানই হচ্ছে বাউল সাধনার শ্রেষ্ঠ। বাউলরা কিন্তু দেহাত্মবাদী, তারা কিন্তু দেহে বিশ্বাস করে, ঠিক আছে। বলে যে মুক্তিতেই তাদের পরম আনন্দ। বৈষ্ণব প্রেমের খুব কাছাকাছি বিষয়টা, বৈষ্ণব প্রেম এবং বাউলের এই বিষয়টা কিন্তু খুব কাছাকাছি। তো যাই হোক, এই কবিতাটা হচ্ছে সেই সেই বাউল সাধন তত্ত্ব, তার উপর বেস করে কিন্তু এই কবিতাটা লেখা হচ্ছে, যেখানে কি বলা হচ্ছে যে আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারি। আমি বাঞ্ছা করি দেখবো তারি, আমি কেমনে সে গায়ে যাই। ঠিক আছে, অর্থাৎ কিনা এখানে বলছেন যে ভক্ত এবং ভগবান খুব কাছাকাছি আছে, কিন্তু তাদের মধ্যে ব্যবধান প্রচুর, তারা একে অপরকে দেখতে পায় না। আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। ঠিক আছে, পরস্পর ভক্ত এবং ভগবান তারা কাছাকাছি আছে, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না, কেউ কাউকে কারো স্পর্শ পায় না, সেটাই এখানে বলা হয়েছে। তারপরে কি বলছে, বলছে যে আরশি মানে তো এখানে হচ্ছে ভগবানের আসন, ঠিক আছে। এখানে আরশি
সেই আরশি মানে আমরা জানি আয়না, সেই আয়নায় তিনি সেই দেখতে পাচ্ছেন ঈশ্বরকে, ঈশ্বরকে বোঝার চেষ্টা করছেন। তারে মানে পরশী, পরশী কথার অর্থ এখানে হচ্ছে মনের মানুষ। ঈশ্বর, ঈশ্বর এখানে মনের মানুষ, ঠিক আছে, সেই ঈশ্বরকে, যে কিনা তারই প্রতিবেশী কিন্তু দেখা যায় না তাকে। বলছে আমি আশা করে আছি তাকে একদিন দেখব, আমি কেমনে সে গায়ে যাই রে, বলছে আমি তার কাছে কি করে যাব, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে, মানে তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো দৈহিক যে আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ দেখি সেগুলো নেই, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নিরে। অর্থাৎ কিনা বলছে যে যার তো এই সমস্ত নেই, মানে ঈশ্বর মানে সে নিরাকার, তার কোনো আকার নেই। বলছে আমি তাকে পাচ্ছি না, যে তাকে, বলছে সে মহাকাশে রয়েছে, বলছে কখনো বা জলের মধ্যে ভেসে রয়েছে, সে কখনো মহাকাশে রয়েছে, কখনো স্থলচর, কখনো জলচর। পড়শি যদি আমায় ছুতো আমার জম যাতনা যেত দূরে। বলছে সেই ঈশ্বর মনের মানুষ যদি আমাকে একবার স্পর্শ করতো, তাহলে কি হতো, আমার জম যাতনা যেত দূরে। পৃথিবীতে জন্মালে তো অবশ্যই মৃত্যু হবে, খুব স্বাভাবিক, কিন্তু সেটা বলছে যে যদি একবার ঈশ্বর আমাকে ছুঁতো তাহলে বোধহয় আমার মুক্তি হতো। আবার সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। বলছে তাহলে তবু আমরা একই জায়গায় রয়েছি, লালনও এক জায়গায় রয়েছে, ঈশ্বরও এক জায়গায় রয়েছে, তবু তাদের মধ্যে দুস্তর ব্যবধান, লক্ষ যোজন, লক্ষ যোজন তাদের মধ্যে দূর, ঠিক আছে। অর্থাৎ কিনা স্রষ্টা এবং সাধক দুজনেই পাশাপাশি রয়েছেন, তবু তাদের মধ্যে অনেকটা ফাঁক। ঈশ্বরকে তিনি কিছুতেই ছুঁতে চাইছেন না, এবং এই যে তার ব্যাকুলতা, এখান থেকেই এই কবিতাটা এসেছে। এই যে তার ব্যাকুলতা, এখান থেকেই তার এই কবিতাটা এসেছে। বাড়ির কাছে আসে 15টা পংক্তি রয়েছে। এই লাইনটা, এই লাইনটা, এইটা, এইটা দেখে নিন। এটা গীতিধর্মী কবিতা, ঠিক আছে, যেখানে সুফি ভাবনা আছে, সেই ভক্তি আন্দোলনের সেই সুফি ভাবনা, সেই সহজিয়া ধারণা, সেইগুলো কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে। কাজী নজরুল ইসলামের পরবর্তী কবিতা দীপান্তরের বন্দিনী। আচ্ছা, দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলামের লেখা এই যে কবিতাটা, এটা আমরা দেখতে পাচ্ছি ফণী মনসা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ফণী মনসা থেকে নেওয়া হয়েছে, কাব্যগ্রন্থের অন্তর্গত 1331 বঙ্গাব্দ মাঘ মাস বিজলী পত্রিকায় বন্দিনী নামে প্রথম প্রকাশিত হয়। 1331 বঙ্গাব্দ মাঘ মাস বিজলী পত্রিকায় বন্দিনী নামে প্রথম প্রকাশিত হয় এই কবিতাটা। কি নামে প্রকাশিত হয়? বন্দিনী, বন্দিনী, শুধু বন্দিনী নামে প্রকাশিত। ম্যাম ভলিউমটা না খুব কমে গেছে। আমার তো ভলিউম ঠিক আছে, দেখো এবার।
এখানে কি বলছেন, বিজলী পত্রিকায় প্রকাশিত হয় প্রথম। আচ্ছা, ফণীমনসা 1927-এর কাব্যগ্রন্থ ফণীমনসাতে 1927-এ অন্তর্ভুক্ত হয়, কিন্তু কবিতাটা 1924-এ লেখা হয়েছে। এই যে বিজলী পত্রিকায় যেটা, এটা 1924-এ অন্তর্ভুক্ত হয়। কাজী নজরুল ইসলাম আমরা দেখেছি মূলত তার যে কবিতাগুলো, তিনি দেশ সমকাল তারই প্রেক্ষাপটে কিন্তু সবসময় কবিতাগুলোকে রচনা করেছেন। ঠিক আছে, কবিতাগুলোকে রচনা করেছেন। আর এই অবস্থায় দেখলে আমরা সবসময় দেখব যে বিদ্রোহের যে নামান্তর, সেটাই কবিতার মধ্যে স্বাধীনতা আন্দোলনের সময় মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে, কিভাবে বিদ্রোহটা তৈরি হচ্ছে। একদিনে তো বিদ্রোহ কখনো তৈরি হয় না, বিভিন্ন ঘটনার পুঙ্খানুপুঙ্খ, মানে সেটা জমতে জমতে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়, এবং তার ফলেই কিন্তু এটা তৈরি হয়। ম্যাম, বিজলী পত্রিকাতে 1927-এ প্রকাশিত হয়, বিজলী পত্রিকাতে 1924-এ প্রকাশিত হয়। এই আর কবিতাটা লেখা হয় 1924-এই লেখা হয়েছিল, কিন্তু গ্রন্থাকারে মানে ফণীমনসাতে অন্তর্ভুক্ত হয় 1927। আচ্ছা। একটা মিনিট একবার দিই। হ্যাঁ ঠিকই, 1331 বঙ্গাব্দ লিখে রাখো, মাঘ সংখ্যা 1924 সাল। বাংলা সালগুলো এই জন্যই, মানে বাংলা সালগুলো বেশিরভাগ ক্ষেত্রে লেখকগুলো বাংলা সালই লিখে গেছে, মানে কি মূল বইগুলো হয় না, যেমন সঞ্চিতা, সঞ্চয়িতা, রবীন্দ্রনাথের ক্ষেত্রে, নজরুলের ক্ষেত্রে। তো ওই জন্য বাংলা সালগুলো সবসময় দেখে তবে ইংলিশ সালটা ডিটারমাইন্ড করাটা আমার মনে হয় যে একদম পারফেক্ট হয়। তো শাসকরা কিভাবে বিদ্রোহকে দমন করছে, এই বিষয়গুলো এই কবিতাতে এসেছে। পদে পদে ভারতবাসী লাঞ্ছিত হয়েছে, এবং কিভাবে আমাদের দেশের সৈনিকদেরকে এখানে দ্বীপান্তরের বন্দিনী কেন বলেছে, মানে ওই দ্বীপান্তর দিয়ে দিত কোথায়, আন্দামানে। তখন তো আর আন্দামানের সঙ্গে এমনিতে এখনই দেখো যোগাযোগ দুটো ছাড়া কোনো রাস্তা নেই, একটা ফ্লাইট আর একটা জাহাজ। জাহাজে মানুষের খুবই কষ্ট হয়, এখনকার মানুষ এখনো এই অবস্থা, তাহলে তখন তো কমিউনিকেশন কিছুই ছিল না ধরতে গেলে। এবং ইংরেজরা যে কারণে ওখানে ওই দ্বীপ বলতো না, দ্বীপের মধ্যে দিয়ে আবার সেখানে নিয়ে গিয়ে অত্যাচার, যার ফাঁসি হতো না তাকে ওই দ্বীপান্তরিত। তাদের কথা বলেছে, মানে ভারতবাসীর সন্তান, ভারতবাসীরা এবং ভারত মায়ের সন্তানরা কিভাবে নিজেদেরকে জীবনের বিনিময়ে কিভাবে যে স্বাধীনতা প্রাপ্তি তাদের ঘটেছে, তার কথাই বলা হয়েছে। এবং শেষে গিয়ে যে পাঞ্চজন্য শঙ্খের কথা বলেছেন, মানে শ্রীকৃষ্ণের শঙ্খ, সেই শঙ্খের শঙ্খধ্বনি, অর্থাৎ যেন কোথাও আগামী দিনের এই শঙ্খধ্বনির মাধ্যমে কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন, যে আগামী দিনে এমন একটা কোনো শুভ দিন আসছে, তোমাদের রক্তে হয়তো আজকে সবকিছু কি বলবো ভেসে যাচ্ছে, কিন্তু তোমরা অপেক্ষা করো, আগামী দিন কিন্তু তোমরা একটা শুভ সময় দেখতে পাবে, এটার কথাই বলা হয়েছে। এবার কবিতাটা পড়াবো, তার আগে বলবো যে দ্বীপান্তরের বন্দিনীতে 6টা স্তবক রয়েছে, 60টা পংক্তি রয়েছে, 60। আচ্ছা, এই হলো বিষয়বস্তু। তাহলে এবার আমরা কবিতাটা পড়ি। আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, পুণ্য বেদির শূন্যে ধনিল ক্রন্দন 150 বৎসর।
তাহলে কি বোঝাতে চেয়েছে এখানে? যে এখানে বলা হচ্ছে যে দেশের স্বাধীনতার জন্য কত প্রাণ বলিদান দেওয়া হয়েছে, কত প্রাণ বলি গেছে, আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দীপান্তর। বলছে মার আর কতদিন, মানে ভারত ভারতী বলতে এখানে কি বলে, সত্যের পূজারী, অর্থাৎ কিনা সরস্বতীর কথা বলা হয়েছে। যাই হোক, ঈশ্বরের কথা বলা হয়েছে। যেখানে ইংরেজের অপশাসনের ছবি রয়েছে, একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে উপকূলীয় অঞ্চল, হ্যাঁ, যেখানে আন্দামানে যেখানে তৈরি হয়েছিল সেলুলার জেল, যৌতুগৃহ, যেখানে নিয়ে যাওয়া হতো। একে তো দ্বীপের মধ্যে কেউ কাউকে দেখতে পেত না, এবং সেখানে শত শত বিপ্লবীদের, সেখানে কেউ সহজে পৌঁছতেও পারবে না, কেউ প্রতিবাদও করতে পারবে না, সেখানে নিয়ে গিয়ে শত শত বিপ্লবীদের উপরে কি হতো, চরম অত্যাচার, নির্মম অত্যাচার চালানো, সেটার কথাই এখানে বলা হচ্ছে। দীপান্তর, আন্দামানে সেলুলার জেলের কথা বলা হচ্ছে। মার কতদিন দীপান্তর, পুণ্যবেদীর শূন্যে ধরিল ক্রন্দন ১৫০ বৎসর। মানে পুজোর জন্য যেন একটা পবিত্র একটা জায়গা, ঠিক আছে, সেখান থেকে ক্রন্দন, কান্নার রোল পাওয়া যাচ্ছে। সপ্ত সিন্ধু ১৩ নদী পার দীপান্তরের আন্দামান। আন্দামানের আগেই আমি বলেছি ভারতের দক্ষিণ দিকে অবস্থিত উপকূলীয় অঞ্চল, যেটা হচ্ছে আন্দামান। সপ্ত সিন্ধু ১৩ নদী পার, ১৩টা নদী পার করে। রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান, শতদল যেথা শতধা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘায়। এই লাইনটা গুরুত্বপূর্ণ, ভিভিআই কি বলছে এই লাইনটার মধ্য দিয়ে? আচ্ছা, মানে শতদল, আমরা জানি পদ্মের কথা বলা হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অস্ত্রধারী, এই যে শস্ত্র পানির অস্ত্র ঘায়। যন্ত্রী যেখানে শান্ত্রী বসায়ে বিনার তন্ত্রী কাটিছে হায়। বলছে যন্ত্রী, বিনার তন্ত্রী মানে বিনার তারগুলো, যন্ত্রী মানে যিনি চালক, অর্থাৎ কিনা যিনি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন সেই ব্যক্তি, শান্ত্রী মানে সেপাই, ঠিক আছে, মানে যিনি চালাচ্ছেন সবকিছুকে, তিনি যেন সেপাই বসিয়ে বিনার তন্ত্রী কাটিছে হায়, সবকিছুকে ছিন্ন ভিন্ন করছে। সেখান থেকে হতে কি বেতার সেতারে এসেছে মুগ্ধ বন্ধ সুর, মুক্ত বন্ধ সুর। বলছে সেখান থেকে কি আজও কোনো কিছু পাওয়া যায়, মানে সেটা এতটাই দূরে, এতটাই একটা জায়গা, ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে, যেখানে গিয়ে কি হচ্ছে, যে সেখান থেকে কোনো কিছুই, সেই যে নিপীড়ন, সেই যে শোষণ, তার কোনো কিছুই আজকে আর আমাদের কাছে এসে পৌঁছয় না, এমন একটা জায়গা, এমন একটা জায়গা। ইংরেজ শাসক এমন ভাবে দমন পীড়ন চালিয়েছেন, যা দেশবাসীর মনে একেবারে কোনোভাবেই চালু করেছিল, কোনোভাবেই ভয় ভীতি জাগাতে পারেনি। বরং ততদিনে বেতার চালু হয়ে গেছে। বেতার ১৯২০ সালে সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর, শুরু হয়ে গেছে ১৯২০ সাল। ফলে রাজ নির্মম অত্যাচারের কাহিনী দেশ জুড়ে তাদের ছড়িয়ে পড়েছে। তেমনি অত্যাচার সহ্য করে কি হচ্ছে, বিপ্লবীরা দেশবাসীর কাছে একটা বার্তা দিচ্ছে, মুক্ত কি আজ বন্দিনী বাণী, ধ্বংস হলো কি রক্ষপুর, যক্ষপুরীর রৌপ পঙ্কে ফুটিল কি তবে রূপ কমল। যক্ষপুরী, এই যে যক্ষপুরীর কথা বলা হয়েছে, যেখানে যার সঙ্গে আমরা দেখছি রাক্ষসপুরী, তার একটা তুলনা করা হচ্ছে। বলছে সেখানে কি আদৌ পদ্ম ফোটানো সম্ভব, কামান গোলার সীসা স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল, শান্তি সূচিতে শুভ্র হলো কি রক্ত সোদাল খুন খারাপ। অর্থাৎ শুধুমাত্র সেখানে রক্তের স্পর্শ, এটাই বলা হচ্ছে। শুধুমাত্র সেখানে সোদাল মানে হচ্ছে পোড়া, যে মাটিতে জল পড়লে যে গন্ধটা পাওয়া যায়, শীষমহল মানে কাঁচ নির্মিত যে বাড়ি, এরকম একটা জায়গা। খুন মানে তো রক্ত, আমরা জানি। বলছে আদৌ কি সেই শান্তি সূচিতে শুভ্র হলো কি, সাদা হলো কি, পরিষ্কার হলো কি, রক্ত সোদাল খুন খারাপ, তার কথাই এখানে বলা হচ্ছে। তবে এ কিসের আর্ত আরতি, কিসের তরে এ সংখারাপ। বলছে তাহলে এই আর্ত আরতি মানে এই যে আর্তের যে আরতি, তাহলে এসব কিসের, কি জন্য ভগবানকে পুজো করা হচ্ছে, ভগবানের কাছে কেন এই পীড়িত মানুষগুলো, দুঃখিত মানুষগুলোর জন্য কি তাদের যে
তাদের জন্য যে ঈশ্বরের কাছে যে পুজো করা হচ্ছে, তাহলে কি জন্য পুজো করা হচ্ছে, আদৌ কি সেই আরতি গিয়ে পৌঁছচ্ছে ঈশ্বরের কাছে? সাত সমুদ্র 13 নদীর পার, এই কথাটা এখানে একটা রূপকথার গল্পর একটা ব্যঞ্জনার দ্বারা এটা বোঝানো হয়েছে, এই লাইনটা পার্টিকুলার। 7 সমুদ্র 13 নদীর পার, রূপকথার ব্যঞ্জনা এখানে একটা দেওয়া হয়েছে। দ্বীপান্তরের আন্দামান, বাণী যেথা ঘানি টানে নিশিদিন, বন্দি সত্য ভানিছে ধান, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি, হোমানল হতে বাণীর রক্ষী, বীর ছেলেদের চর্বি ঘি। হোমানল, হোমানল মানে কাকে বলা হচ্ছে? যজ্ঞের যে আগুন, সেখান থেকে যে বলছে ঘান, মানে সেখান থেকে কি তেল এনেছো, সেখান থেকে ঘি তৈরি করে এনেছো, যেটা বীর ছেলেদের চর্বি ঘি যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে কি বলা হচ্ছে যে ইংরেজরা তো মানে এত অত্যাচার করেছে, তো তাদের অত্যাচারের হাত থেকে যে রক্ষা করা, সেটা কিভাবে রক্ষা করা যাবে, সেই রক্ষা করার জন্য বলছে যে এই যে এত যারা আর্ত, যারা সারা দিন ধরে অবিরাম যে চলছে, বলছে শস্য থেকে খোসা যে ছাড়ানোর কাজ, তারপর জীবন থেকে যে নির্গত হচ্ছে হোমের যে যজ্ঞের আগুন, যা দিয়ে ঘি তৈরি হচ্ছে, তা দিয়ে কি সেই ঘানি থেকে আরতির তেল এনেছো কি, হোমানল হতে বাণীর রক্ষী, বীর ছেলেদের চর্বি ঘি, হায় শৌখিন পূজারি বৃথাই দেবীর শঙ্খে দিতেছে ফু। বলছে এমনি দেবীর শঙ্খতে তুমি ফু দিচ্ছ শুধু প্রত্যেক দিন, পুণ্যবেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুরু, মানে দেশ যন্ত্রণা, দেশের স্বাধীনতার জন্য চতুর্দিক থেকে ক্রন্দন ভেসে আসছে, কিন্তু সেই ক্রন্দন ভগবানের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। পূজারি কাহারে দাও অঞ্জলি, বলছে তুমি কাকে অঞ্জলি দিচ্ছ, কাকে পুজো দিচ্ছ? মুক্ত ভারতী ভারতে কই, ভারতে সেই যে শান্তির যে প্রতীক, যে ঈশ্বর, সে কোথায়? আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী হই, অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার, বলছে যেখানে মুখ খোলার কোনো উপায় নেই, যেথা বন্দিনী সীতা সমবাণী সহিছে বিচার চেরির মা। অর্থাৎ সীতা যেমন বন্দিনী হয়েছিল, আর চেরি, চেরি বলতে কার কথা বলা হচ্ছে? রাবণের হাতে বন্দিনী হয়ে রামায়ণে যে প্রহরীরা ছিল, তারা ভীষণভাবে অশোক বনে বন্দিনী সীতার উপর অত্যাচার করত, সেই পুরাণের, রামায়ণের পুরাণের কথা এখানে বলা হয়েছে, মহাকাব্যের কথা, তুলনা প্রসঙ্গে। আচ্ছা, উপমা প্রসঙ্গে বলা হয়েছে, বাণীর মুক্ত শতদল যথা আখ্যা লভিল বিদ্রোহী, পূজারি সেখানে এসেছো কি তুমি, বাণী পূজা উপাচার বহি। বলছে তুমি কি এখানে পূজার সামগ্রী, পূজা করেন যিনি, তো যিনি কিনা পূজার সামগ্রী নিয়ে কি এসেছো, এই কথাই বলছে। তুমি তো মানে আখ্যা লভিল বিদ্রোহী, বিদ্রোহী আখ্যা দিয়ে দিল যারা স্বাধীনতা চাইলো তাদেরকে। বলছে সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে, পিঞ্জর কথার অর্থ কি? পিঞ্জর হচ্ছে এখানে খাঁচায়, সিংহকে ভয়ে আমরা খাঁচায় রেখে দিই। ব্যাঘ্রেরে হানে অগ্নিশেল, কে জানিত কাল বিনা খাবে গুলি, বাণীর কমল খাটিবে জেল। বলছে কে জানতো যে কাল সব গুলি খাবে, তবে কি বিধির বেতার যন্ত্র বেজেছে বাণীর বেতারে সেতারে আজ, বলছে বেতার তো চালু হয়ে গেছে, আজকে সবাই তাদের কথা জানতে পারছে, এই যে এতদিন ধরে অত্যাচার চলেছে সেই কথা আজকে জানা যাচ্ছে। এখানে আমরা বীণার কথা দেখতে পাচ্ছি না, বীণা, বীণার কথা একবার দেখলাম, বীণা হচ্ছে এখানে কে জানিত কাল বীণা খাবে, ম্যাম বীণা দাস। হ্যাঁ বীণা দাস, যে হচ্ছে মাস্টার দাস সূর্য সেনের সঙ্গে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে ছিল, তাই তো, তার কথা বলা হচ্ছে। তো যুগান্তরের সেই পট পরিবর্তন যেখানে কি করা হচ্ছে, সেই জন্যই বলা হচ্ছে যে এত অত্যাচার, আজকে সেই অত্যাচারের কথা প্রথমবার এই বেতারের মাধ্যমে আসছে, কারণ বেতার আবিষ্কার হয়ে গেছে। তবে তাই হোক, ঢাক অঞ্জলি পাচাও পাঞ্চ জন্ম শাঁখ, বলছে শ্রীকৃষ্ণ যেমন শাঁখ বাজিয়ে বোঝাতে চেয়েছিলেন যে দেখো না, আগামী দিনে কোনো এক শুভ সংকেত আসছে, শুভ কোনো ঘটনা ঘটবে। দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক, অর্থাৎ কিনা প্রচন্ড ঝড়ের মধ্যে দিয়েও আমরা দেখতে পাই যে প্রলয় কোনো একটা, মানে যে কোনো আমরা বিদ্রোহ কি দেখতে পাই,
যে কোনো ভালো কিছুর সূচনা করছে, অর্থাৎ বিপ্লব, বিদ্রোহ, এগুলো কি আনে? পরিবর্তন আনে। হয়তো দেখো এইবারে কোনো এক পরিবর্তন আসবে, সেটাই হচ্ছে দীপান্তরের বন্ধু। নুন কবিতাটা আজকে পড়িয়ে দেব, কালকে আশা করছি আমাদের তো সবগুলো হয়ে গেল। গুরুটা থাকলো, শিক্ষার সার্কাস, আর হচ্ছে ওই বিশাল ডানাওয়ালা এক থুতথুরে, এই তিনটে কালকে পড়াবো। আর যদি আমি কালকে কোনো কারণে ক্লাস না নিতে পারি, তাহলে এর মধ্যে আবার সকালে একদিন, আর এমনি স্যাটারডে সানডে তো আছে, তখন বলে দিচ্ছি নেবো। ধরে রাখো দেব, ঠিক আছে? কালকেই শেষ করে দেওয়ার চেষ্টা। আচ্ছা, নুনটা আগে বলে দিই। দুটো বাকি থাকবে, দুটো বাকি রাখবো, বাদ বাকি সবগুলো করিয়ে দেবো আজকে। গুরুটা, আর একটা হচ্ছে যে আরেকটা হলো যে বিশাল টানাওয়ালা থুতথুরে। আচ্ছা, একটা মিনিট, একটু একটু 2 মিনিট একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি। নুন কবিতাটাতে 4টে স্তবক রয়েছে। চারটে কি করে হয় এখানে তো? ম্যাম 8টা হচ্ছে তো। হ্যাঁ, 8টা হবে, এখানে তো ভাগ করা আছে, 8টা হবে। ম্যাম আজকে এক্সামটা কোন কোন টপিক নিয়ে হবে? সব 9-10। ওকে। আর কোনিটা কি আলাদা নেবেন ম্যাম? কোনটা? কোনিটা? হ্যাঁ, বলছিলেন যে যেমন কোনি। তোমাদের, হ্যাঁ হ্যাঁ, কোনিটা যেমন তোমাদের শিডিউল যে মক টেস্ট রয়েছে, সেটা যেমন আলাদা হচ্ছে, আলাদা। ম্যাম আজকে বিকাল সন্ধ্যাবেলায় কটার সময় নেবেন? 8:30। ওটা 8:30। ম্যাম এটা তো লিঙ্ক দেবেন আজকে? হ্যাঁ। কি আগে? ও আমি লিংক মানে কি তোমাদের তো দিয়ে দেবো আমি, তো তোমরা তো অ্যাপে দেবে টেস্ট, অসুবিধা কি আছে? না না ম্যাম, বলছি লিঙ্কটা আজকে এই গ্রুপে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিংক আমি তো ক্লাস করাবো না, তোমরা তো অ্যাপে দেবে, আমি দেখব। দিয়ে দেবো, আর আমি ওই গ্রুপেও অ্যাড করে দিচ্ছি, তোমার চিন্তা করো। আচ্ছা, এই যে কবিতাটা, যেটা হচ্ছে নুন, তো নুন বলতে এখানে ভুতুম ভগবান, ভুতুম ভগবান হচ্ছে এর মূল কাব্যগ্রন্থ। নুন কবিতাটার মূল কাব্যগ্রন্থ হলো ভুতুম ভগবান, জয় গোস্বামীর লেখা
পরে এটি শ্রেষ্ঠ কবিতা, জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতাতে এটি অন্তর্ভুক্ত হয়েছে। 1900 গুতুম ভগবান হচ্ছে 1988 সাল, 1988, 1988। পরবর্তীকালে শ্রেষ্ঠ কবিতাতে অন্তর্ভুক্ত হয়েছে, শ্রেষ্ঠ কবিতার সালটা হচ্ছে 2008। আনন্দ পাবলিশার্স এর 2008, ঠিক আছে। নুন কবিতাটা কি বলছে আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের সাধারণ দৈনন্দিন জীবনের যে বেসিক যে চাহিদাটা থাকে একদম, তো সেটা হচ্ছে যে আমাদের আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করি, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, মানে একেবারে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর যে মানুষ তাদের কথা এখানে বলা হচ্ছে, সমাজের একেবারে নিম্নবিত্ত শ্রেণীর যে মানুষ একেবারে তাদের কথা এখানে বলা হচ্ছে। মিশন সাকসেসের বাদবাকিরা হয়েছে তো? তোমার কি বলে, তোমরা আছো তো ক্লাসে? হ্যাঁ ম্যাম আছি তো। ঠিক আছে। অসুবিধা হচ্ছিল কি লিংক কোন রকম জয়েন করতে? হ্যাঁ হ্যাঁ একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমাজে নিম্ন তালে মধ্যবিত্ত যে সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের প্রধান নিত্য নৈমিক যে চাহিদাটা থাকে, যে জীবনে ভালো মতো বেঁচে থাকতে গেলে কি করতে হবে, অ্যাটলিস্ট তাদের যেন নুন ভাতটুকু জোটে, সেটাই তারা চায়। একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষই তাদের দৈনিক তাদের কিভাবে দিন চলে, এখানে তার কথাই বলেছেন কবি, যে চলে যায় দিন আমাদের অসুখে আর ধার দেনাতে, সারা বছর ধরে অসুখ আর ধার দেনা মেটাতে মেটাতেই চলে যায়, রাত্রিরে দু ভাই মিলে টান দি গঞ্জি কাটে। তখন কিনা তারপরে কবি কি বলছেন, যে বলছেন তারপর দুই ভাই মিলে তারা নেশার দ্বারস্থ হয়, মানে এটা এক ধরনের তাদের মানসিক ভাবে যে তাদের উপর একটা যে প্রভাব ফেলে, সেই কারণে তারা কি করছে পরবর্তীতে তারা নেশার এতে ব্যস্ত হয়ে পড়ে। সেই কারণেই বলছে যে নেশায় তখন তারা টান দেয় গঞ্জিকা। আচ্ছা, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। যেদিনকে সব দিন বাজার করে না, আবার যেদিনকে করে তো অনেক করে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে। বলছে সেসব অনেক আগে থেকেই কিনে নিয়ে চলে আসি, মানে অনেক কিছুই ভেবে ফেলি, কিন্তু আদৌ সেটা হবে কিনা সেই বিষয়ে কোনো রকম কিছু করতে চাই না, এটাই হচ্ছে বিষয়। সেসব কোনো মাথা ব্যথা নেই, যে কবে কি হবে না হবে আগে থেকেই ভেবে ফেলি, যেই না হাতে টাকা আসে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। বলছে আমরা তো এতেই খুশি, এর থেকে আর বেশি কে চায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মানে বলছে আলটিমেটলি যে নুনটার জন্য তখন যখন দিন চলে না, যখন অর্থনৈতিক সংস্থান নেই, আর্থিক কোনোভাবে অবস্থায় বিপর্যস্ত, সেই অবস্থায় যখন খেতে বসি দেখি যে খাবার পাতে নুন নেই খাবারের মধ্যে, তখন স্বাভাবিকভাবে রাগ হয়ে যায় বাড়ির মানে পুরুষদের। সেটাই বলছে, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। তো এখানে দুইজন পুরুষ অর্থাৎ তারা বাপ এবং বেটা অর্থাৎ বাবা এবং ছেলে, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা। বলছে এটা অধিকার, মানে জীবনে এখানে কাকে অধিকার জানিয়েছে, বাড়ির লোককে? কি কি মনে হয় তোমাদের? ম্যাম লাস্ট লাইনটাতে হুম হুম, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এটা কাকে বলেছে?
বাবার ছেলে। উঁচু উঁচু তলার মানুষদের। হ্যাঁ, এটা সমাজ বাবার এবং মানে এখানে সরকারকে। একটা ব্যঞ্জনা মাত্র, ঠিক আছে। আর এই যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এটা আসল বিষয় হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার, সমাজের উপরি স্তরে বা যারা সমাজকে চালাচ্ছে সেই প্রশাসনিক স্তরে, যারা সমাজের দেখভাল করছে তাদের উদ্দেশ্যে এটা কথাটা বলা হয়েছে। এখানে বাবা আর ছেলে একটা জাস্ট একটা ব্যঞ্জনা মাত্র, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের দুমুঠো যাতে মানুষ খাওয়া দাওয়া করে থাকতে পারে সেইটুকু ব্যবস্থা যেন করে দেয়, সেটাও কখনো কখনো চলে না। ফলে অনাহারে তাদেরকে জীবন তাদের দুর্বিষহ হয়ে ওঠে, তারা সমাজের অবহেলিত মানুষ। তো সেই কারণেই তাদেরকে কি করতে হবে, সেই উদাসীন সমাজ যেন তাদের প্রতি একটু মনোনিবেশ করে, তাদের সমস্যাগুলো সমাধান করে। এই ঠান্ডা ভাতে নুন, এই প্রতীকী বিষয়টা দেখার জন্য। এই নুন নেই ঠান্ডা ভাতে, এই নুন, নুন যে শব্দটা, যেটা হচ্ছে অবহেলিত সমাজে, নুন এখানে ব্যঞ্জনা মাত্র, অবহেলিত সমাজে যাতে আর্থিক অনটন মেটে তার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। ম্যাম, নুন বলতে এখানে মানুষের ন্যূনতম চাহিদাকে বোঝাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা তো বলি আমাদের হচ্ছে খাদ্য বস্ত্র আর খাদ্য বস্ত্র আর বাসস্থান, এই তিনটে হচ্ছে বেসিক নিড একদম। এখন শিক্ষা, তো শিক্ষা এবং স্বাস্থ্য, পাঁচটা এখন হয়েছে, আগে তিনটে ছিল এখন পাঁচটা হয়েছে। তো সেই অবহেলিত সমাজে আর্থিক অনটন যাতে মেটে তার জন্যই কি বলবো, সিস্টেমের এগেনস্টে অ্যাকচুয়ালি বলবো যে প্রশাসনিক ব্যবস্থা প্রতিবাদ। এটাই হলো নুন, নুন এখানে প্রতীক। কবিতাটা একদমই সহজ। দীপান্তরের বন্দিনী, ওটা একটু টাফ আছে। আর এদিকে কি বলে, দীপান্তরের বন্দিনী আর নীলধ্বজের প্রতি জনা। আর এবারে হচ্ছে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, এটা এটা আজকে পড়াবো না। এটা পড়িয়ে দেবো, শিক্ষা সার্কাসটা কবিতা আছে, ওটা পড়িয়ে, ভারতীয় কবিতা। আইয়াপ্পা পানিকর, তোমরা পড়েছো ভারতীয় সাহিত্যতে। আইয়াপ্পা পানিকর, যার মূল গ্রন্থ ছিল ডেজ অ্যান্ড নাইটস। কবি উৎপল কুমার বসু যার অনুবাদ করেছেন বাংলায়, যেটা হচ্ছে দিন ও রাত্রি, ডেজ অ্যান্ড নাইটস মূল গ্রন্থ। উৎপল কুমার বসু বলছে যে আমরা যেটুকু বুঝি যে শুধুমাত্র আর একটা ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে গেলেই যে জ্ঞান পরিপূর্ণ হয় বা প্রকৃত জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটে বা প্রকৃত জ্ঞান হয় একটা মানুষের, এমনটা কখনোই নয়। তাই শুধুমাত্র নম্বর পেলেই জীবনে শিক্ষা তার পর্যাপ্ত হয়েছে এটা কোনোদিন বলা যায় না। শিক্ষা এইভাবে কোনোদিন হয় না, এটা একটা প্রথাগত ব্যবস্থা ছাড়া আর কিছু নয়, যার সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধী ছিলেন। এবং এই শিক্ষা তিনি শান্তিনিকেতনে কোনো দিন আনতে দেননি।
এই শিক্ষা তিনি বলে গেছেন যে প্রহসনে পরিণত হয়েছে। আর রবীন্দ্রনাথের এই কথাই বোধহয় কোথাও এই যে কবিতাটা আমাদের আইয়াপ্পা পানিকরের যে কবিতাটা, এই কবিতার মধ্যে একই বিষয় কিন্তু উঠে এসেছে। একই বিষয় উঠে এসেছে। প্রথম কাব্য সংগ্রহ প্রকাশিত হয় 1974 খ্রিস্টাব্দে, আর দ্বিতীয় সংস্করণ তারপর 1982 খ্রিস্টাব্দে। এই দ্বিতীয় সংস্করণটাতে প্রথমটা হচ্ছে 1974, দ্বিতীয়টা ছিল 1982। এই যে দ্বিতীয় সংস্করণ, এইটাতে ডেজ এন্ড নাইটস লেখা হয়েছিল ইংরাজিতে এবং অনুদিত করেন উৎপল কুমার বসু, যার বাংলার দিন ও রাত্রি, যেটা 2005 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাংলা সাহিত্য একাডেমি। কি বলছে? বলছে তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো, যদি আমি দ্বিতীয় শ্রেণী পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। মানে একের পর এক ক্লাসে ওঠার কথা বলছে। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি, বেশ, তাহলে 1 2 3 4 অর্থাৎ কিনা চতুর্থ শ্রেণীতে বসতে পারি। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। বলছে শুধুমাত্র শ্রেণীর পর শ্রেণী। এখনকার দিনে কি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে শ্রেণীর পর শ্রেণীতে তুলছে। কখনোই তারা, আমাদের বাবা মারা কি করছে না, বর্তমান প্রজন্ম শুধুমাত্র নম্বর দেখছে, কে কত নম্বর পেয়েছে। তার আদৌ জ্ঞান হচ্ছে কি হচ্ছে না অর্ধেকে তো জানেই না। ঠিক আছে, এটা একদম সত্যি কথা। এই যে প্রতিযোগিতার একটা দ্বন্দ্ব, তো বলছে এখানে আমি উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ, এর মধ্য দিয়ে দ্বন্দ্বটা, এই যে বলছে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে টিকতে গিয়ে আলটিমেটলি জ্ঞান সম্পর্কে তাদের আর কিছুই জানা হচ্ছে, তাদের জ্ঞানটাই হারিয়ে যাচ্ছে। এইভাবে এইভাবে কি হচ্ছে, যে একটা সময় কি হচ্ছে, আসল জ্ঞানটা কিছুই ঘটছে না। জ্ঞানটা শুধুমাত্র প্রথাগত শিক্ষা, সার্টিফিকেট আর রেজাল্ট, তার মধ্যেই থেকে যাচ্ছে। ডিগ্রি অর্জনটাই সব হচ্ছে। এই শিক্ষা হচ্ছে এক প্রকার নিকৃষ্ট শিক্ষা। এর দ্বারা জ্ঞানের কোনো শ্রীবৃদ্ধি সম্ভবপর নয়। এই শিক্ষা কোনোদিন মানুষের মধ্যে কোনো কিছু শেখায় না, কোনো সম্পূর্ণতা আনে না, কোনো মানবিকতা তৈরি করে না। ফলে এই শিক্ষা সম্পূর্ণ মিথ্যে। এই হলো শিক্ষার সার্ভিস। ব্যঞ্জনাধর্মী নামকরণ এটা কিন্তু। আইয়াপ্পা পানিকর মালায়ালাম ভাষার কি বলে, মালায়ালাম ভাষার লেখক, ঠিক আছে, কবি। এবার আমার প্রশ্ন হলো যে তিনি কোথাকার অধিবাসী ছিলেন? কেরল। কেরল, ঠিক আছে। আর আরেকটা বলবো যে শিক্ষা সার্কাস এই কবিতাটার রচনাকাল কবে? উনিশশো 77 খ্রিস্টাব্দ। এই কবিতাটার রচনাকাল হচ্ছে 1977 খ্রিস্টাব্দ। কবিতায় টোটাল কটা শ্রেণীর উল্লেখ আছে সেটা দেখবে। ম্যাম এটাও তাহলে মালায়ালাম ভাষাতেই তো? হ্যাঁ, না মালায়ালাম ভাষাতে হলো ডেজ এন্ড নাইট। ও সংগ্রহের ইংরাজি অনুবাদ ডেজ এন্ড নাইটস। মালায়ালাম থেকে কিন্তু অনুবাদ হয়নি, ইংরাজি থেকে অনুবাদ হয়েছে। ম্যাম। মালায়ালাম, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, জানেন ক্লাস 9-এর যে আমাদের এই বাজি বলে যে গল্পটা আছে, বাজি, ওটা তো
শিক্ষার সার্কাস ডে অ্যান্ড নাইটস, যেটা মালায়ালাম ভাষায় কাব্য সংকলনটা যখন প্রথম প্রকাশিত হয়, মানে দ্বিতীয়বার হলো 1982 সালে, তারপরে সেটাকে ইংরাজিতে তিনি লিখলেন মালায়ালাম ভাষাতে, ওই ভাষায় তো সকলে বুঝতে পারে না, ওই কারণে ডেজ অ্যান্ড নাইটস। তারপরে ওটা থেকে বলা হলো যে ওটা থেকে দিন ও রাত্রি উৎপল কুমার বসু নিজে অনুবাদ করলেন বাংলায়, এবং সেটাই তোমাদের টেক্সটে এসেছে। তবে শিক্ষার সার্কাস কবিতাটা লেখা হয়েছিল 1977, 1977 সালে। এখানে এতগুলো শ্রেণীর কথা বলা হয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, 4টে শ্রেণীর কথা। মোটমাট কথা শুধুমাত্র শ্রেণীতে পড়লেই হবে না, এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠলেই কখনো শিক্ষা সম্পূর্ণ হয় না এবং কোনোভাবেই জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটে না। আর বর্তমানে যে এই যে ইঁদুর দৌড় বা প্রতিযোগিতা বা শুধুমাত্র ক্লাসে ওঠা, নম্বর এই সমস্ত পাওয়া, এর ফলে জ্ঞান কিছুই হচ্ছে না। এবং এখানে এই যে ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা, এটা সম্পূর্ণ একটা মিথ্যে শিক্ষা ব্যবস্থা, ধোঁকা। এই কারণেই বলা হচ্ছে, এটাই হলো সেই কারণেই এটাকে একটা ব্যঞ্জনা ময় একটা নাম দেওয়া হয়েছে, ব্যঞ্জনা ধর্মী, যেটা হলো শিক্ষা সার্কাস, যে শিক্ষা এখানে সার্কাসে পরিণত হচ্ছে। এটাই হলো মূল বিষয় কবিতাটা, আর কিচ্ছু না। ম্যাম, হ্যাঁ বল। 1982 ওটা কি বললেন? কোনটা? 1982 যে সালটা বললেন না? হ্যাঁ, ওই যে কাব্য একটু সংকলন, ওটা দুবার প্রকাশিত হয়েছিল। 1974 একটা প্রকাশিত হয়েছিল প্রথমবার আইয়াপ্পা পানিকরের, এবং 1982 তে হয়েছিল দ্বিতীয় সংকলনে এই ডেজ অ্যান্ড নাইটস কবিতাটা ছিল। ঠিক আছে। এই অবধি থাকলো, তাহলে দুটো বাকি থাকলো, এই উইকে হয়ে যাবে তোমাদের সব। কালকে ধরে রাখো আমি পড়াবো, ঠিক আছে, 8:30 বা 9টা থেকে। আর আজকে পরীক্ষাগুলো আগে দাও, তারপরে বলছি। শেষ করি তাহলে। ঠিক আছে ম্যাম। ক্লাস। হ্যাঁ ম্যাম। ঠিক আছে ম্যাম। তোমাদের রাতে পড়িয়ে পড়িয়ে আমার অভ্যাস হয়ে গেছে।